নয়াদিল্লির রাইসিনা হিলস, বাইরে অঝোরধারায় বৃষ্টি পড়ছে। সাউথ ব্লকের একটি অতি গোপন কড়া নিরাপত্তা বেষ্টিত কনফারেন্স রুমে তখন পিনপতন নীরবতা। বিশাল মেহগনি কাঠের টেবিলের ঠিক মাঝখানে বিছানো আছে দক্ষিণ এশিয়ার একটি ম্যাপ। ম্যাপটির ঠিক কেন্দ্রবিন্দুতে থাকা বাংলাদেশ নামের ভূখণ্ডটির ওপর লাল মার্কার দিয়ে বেশ কয়েকটি গোল দাগ দেওয়া হয়েছে। টেবিলের এক প্রান্তে বসে আছেন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির প্রধান শশী থারুর, তার চোখে মুখে চরম উৎকণ্ঠা। টেবিলের অপর প্রান্তে বসে থাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের দিকে তিনি এমনভাবে তাকিয়ে আছেন যেন যে কোনো মুহূর্তেই ফেটে পড়বেন। হোয়াট ইজ হ্যাপেনিং ইন আওয়ার ব্যাকইয়ার্ড? থারুরের গলাটা গম্ভীর, কিন্তু তার ভেতরের কম্পনটা স্পষ্ট। একসময় যে দেশটিকে সাউথ ব্লক নিজেদের হাতের মুঠোয় ভেবে নিশ্চিন্তে ঘুমাতো, আজ সেই দেশটি তাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ঢাকার বাতাস বদলে গেছে, আর সেই বদলানো বাতাসের ঝাপটায় ভারতের 53 বছরের সাজানো ভূরাজনৈতিক দাসের ঘর এখন ভাঙার উপক্রম। নর্পের শুরুটা এই রুদ্ধতার পক্ষ থেকে। একটি দেশের উপর প্রভাব হারানোর যে ভয়ঙ্কর মানসিক যন্ত্রণা, তা আজ কুড়ে কুড়ে খাচ্ছে দিল্লির নীতি নির্ধারকদের। একদিকে অর্থনীতি টানা পড়েন, অন্যদিকে ঢাকার নতুন সামরিক ও কৌশলগত মিত্রতা। সব মিলিয়ে ভারত এখন এমন এক গোলকধাঁধায় আটকে পড়েছে যেখান থেকে বের হওয়ার কোনো পথ তাদের জানা নেই। সাউথ ব্লকের এই অস্থিরতার শুরু তো হয়েছিল অর্থনীতি দিয়ে। ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর বর্তমানে প্রচণ্ড চাপ। এই চাপ সামলাতে তারা একটি নতুন কৌশল গ্রহণ করেছিল, তাদের নিজস্ব মুদ্রা অর্থাৎ রুপিকে আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করা। আর এই পরীক্ষার গিনিপিগ হিসেবে তারা বেছে নিয়েছিল তাদের প্রতিবেশী দেশগুলোকে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কার মতো ছোট অর্থনীতির দেশগুলো দিয়ে খুব একটা ফায়দা হবে না, সেটা দিল্লি ভালো করে জানে। তাই তাদের প্রধান লক্ষ্য ছিল বাংলাদেশ। ভারতের নীতি নির্ধারকরা অত্যন্ত সক্রিয়ভাবে চেষ্টা করে আসছিলেন বাংলাদেশ যেন রাশিয়ার সাথে তাদের বিশাল অঙ্কের দ্বিপাক্ষিক বাণিজ্য ভারতীয় রুপিতে করে। পরিকল্পনাটি ছিল নিখুঁত। বাংলাদেশ যদি রাশিয়ার পেমেন্টগুলো রুপিতে করতে শুরু করে, তবে ভারতীয় মুদ্রা আন্তর্জাতিক বাজারে একটি শক্ত ভিত্তি পাবে, আর ভারতের রিজার্ভের ওপর থেকেও চাপ কমবে। শুরুতে হয়তো কিছুটা ইতিবাচক ফল পাওয়ার আশায় দিল্লি এই ছক বসেছিল। তারা ভেবেছিল আগের মতো একটু চাপ দিলেই হয়তো ঢাকায় প্রস্তাবে রাজি হয়ে যাবে। ভিসা চালুর চোপ, সম্পর্ক স্বাভাবিক করার মূলা সবই ঝোলানো হয়েছিল। কিন্তু দিল্লি বুঝতে পারেনি যে ঢাকার মসনদ দিয়ে এখন আর এমন কেউ বসে নেই যাকে চাইলেই নিজেদের স্বার্থে ব্যবহার করা যায়। শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি যখন অর্থনীতির এই ব্যর্থতা নিয়ে আলোচনা করছিল, তখন হঠাৎ করে আলোচনার মোড় ঘুরে যায় সামরিক ও কৌশলগত দিকে। আর এখানেই শুরু হয় আসল থ্রিলার। কমিটির সদস্যরা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মন্ত্রণালয়ের দিকে অত্যন্ত তীক্ষ্ণ এবং অস্বস্তিকর কিছু প্রশ্ন ছুড়ে নিয়েছিলেন। তাদের ভাষায় পাকিস্তান এবং চীন হলো ভারতের আনফ্রেন্ডলি কান্ট্রি বা অবন্ধু সুলভ রাষ্ট্র। আর এই দুই দেশের সামরিক পদচারণা বাংলাদেশে যেভাবে বাড়ছে, তা ভারতের জন্য এক চরম অশনি সংকেত। কমিটি সরাসরি তিনটি ভয়ঙ্কর প্রশ্ন রেখেছে সরকারের কাছে। এক, মোংলা পোর্টের রহস্য। 2025 সালে চীনের সাথে বাংলাদেশের $370 মিলিয়ন একটি মেগা এগ্রিমেন্ট সই হয়েছে মোংলা বন্দরকে ঘিরে। ভারতের চোখে মোংলা বন্দর হলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্পর্শকাতর এলাকা। কমিটি প্রশ্ন তুলেছে, এটি কিভাবে সম্ভব হলো? এত বড় একটি পোর্ট চীনের হাতে গেল, আর আপনারা শুধু বসে বসে দেখলেন? এটাকে থামানোর জন্য আপনারা কি করেছেন? 2, লালমনিরহাট এয়ারবেস সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার। কমিটির কাছে গোয়েন্দা তথ্য এসেছে যে লালমনিরহাটের পুরনো বিমান ঘাঁটিটিকে নতুন করে আপগ্রেড বা আধুনিকায়ন করছে বাংলাদেশ। আর এই কাজে ঢাকা সাহায্য নিচ্ছে চীন বা পাকিস্তানের মতো দেশগুলোর। সবচেয়ে আতঙ্কের বিষয় হলো এই এয়ারবেসটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র 15 কিলোমিটার দূরে অবস্থিত। একটি যুদ্ধবিমান টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের আকাশসীমায় ঢুকে পড়তে পারে। এই এয়ারবেস অপারেশনাল হচ্ছে, আপনারা কি করছেন? কমিটির এই প্রশ্নে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা একেবারে বোবা হয়ে গেছেন। 3, বেইজিংয়ে জামায়াতে ইসলামীর তীর্থযাত্রা। তৃতীয় প্রশ্নটি ছিল আরো গভীর রাজনৈতিক হিসাব নিকাশের। বাংলাদেশে এখন শাসন ক্ষমতায় রয়েছে বিএনপি। শাসক দল হিসেবে তাদের চীনের সাথে সম্পর্ক রাখাটা ভারতের কাছে বোধগম্য, কিন্তু ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। সম্প্রতি জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা এবং বুদ্ধিজীবীদের একটি প্রতিনিধি দল বেইজিং সফরে এসেছে। ভারতের প্রশ্ন, এই জামায়াতিরা বেইজিংয়ে কি করতে গিয়েছিল? চীনের সাথে তাদের সম্পর্ক কেন এত গভীর হচ্ছে? এর কৌশলগত পরিণতি ভারতের জন্য কতটা ভয়াবহ হতে পারে? শশী থারুরের কমিটির এই প্রশ্নবাণে জর্জরিত জয়শঙ্করের মন্ত্রণালয়ের কাছে কি কোনো উত্তর আছে? উত্তর হলো না। এটি নিখাদ, অসহায় না। কেন নেই? কারণ ভারতের নীতি নির্ধারকদের এটা স্বীকার করতেই হবে যে 1971 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশের ওপর তাদের যে একছত্র আধিপত্য বা কন্ট্রোল ছিল, তা চিরতরে ধূলিসাৎ হয়ে গেছে। মাঝখানে হয়তো 2-1 বার কিছু ছোটখাটো প্রতিবন্ধকতা এসেছিল, কিন্তু ভারত সবসময় নানা কূটকৌশল, চাপ বা অর্থনৈতিক অবরোধের ভয় দেখিয়ে ঢাকাকে নিজেদের লাইনে রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থান
সব হিসাব পাল্টে দিয়েছে। হিন্দিতে একটি প্রবাদ আছে, না রহিগা বাস না বাজেগি বাঁশুরি। ভারত বাংলাদেশে যে রাজনৈতিক দলটিকে নিজেদের বাস হিসেবে ব্যবহার করে 53 বছর ধরে বাঁশি বাজিয়েছিল, বাংলাদেশের ছাত্র জনতা সেই দলটিকে সমূলে উপড়ে ফেলে দিয়েছে। এখন আর সেখানে কোনো ভারতীয় পক্সি নেই। আর সবচেয়ে বড় পরিবর্তনটা এসেছে বাংলাদেশের তরুণ প্রজন্মের মাঝে। জেনারেশন জি আজ এতটাই সজাগ এবং দেশপ্রেমিক যে তারা চোখ কান খোলা রেখে বসে আছে। বিন্দুমাত্র ভারতপ্রীতি বা নতজানু নীতির গন্ধ পেলে তারা লাখ লাখ সংখ্যায় রাজপথে নেমে আসে। এই বাস্তবতায় দাঁড়িয়ে সাউথ ব্লক এখন অসহায়। তারা মোংলা পোর্টের চুক্তি আটকাতে পারেনি, তারা লালমনিরহাট এয়ারবেজের আপগ্রেডেশন বন্ধ করতে পারেনি, তারা বাংলাদেশ, পাকিস্তান, চীন, তুরস্কের এক নতুন সামরিক অক্ষকে ভাঙতে পারছে না। কারণ বাংলাদেশ এখন আক্ষরিক অর্থে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছে। দিদিনী কান্নাকাটি এবং অভিযোগের মাঝে হঠাৎ করে একটি আন্তর্জাতিক রিপোর্ট এসে ভারতের কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল। এভিডেন্স ইন্টারন্যাশনালের একটি ভয়াবহ রিপোর্ট, যার সম্প্রতি দ্য ওয়্যারে প্রকাশিত হয়েছে। ভারত প্রশ্ন তুলছে, কেন বাংলাদেশ চীন বা পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বাড়াচ্ছে, কিন্তু ভারত নিজে কি করছে? রিপোর্টে বলা হয়েছে, গাজা, লেবানন, ইরান, ইয়েমেন এবং সিরিয়ায় ইসরায়েল যখন চরম অমানবিক হামলা এবং গণহত্যা চালাচ্ছে, তখন সেই ইসরায়েলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে ভারত। ইসরায়েলে অস্ত্র রপ্তানিকারী 9টি বড় কোম্পানির মধ্যে 3টি হলো ভারত সরকার নিয়ন্ত্রিত কোম্পানি। বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক স্তর সবখানে ইসরায়েল চরমভাবে ঘৃণিত। ইসরায়েলকে বাংলাদেশে একটি নেতিবাচক এবং অবৈধ রাষ্ট্র হিসেবেই দেখা হয়। অন্যদিকে গাজা, মজলুম মুসলমানদের প্রতি বাংলাদেশে রয়েছে শর্তহীন সমর্থন। এখন হিসাবটা মেলান। ভারত সেই ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে যারা বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর ফিলিস্তিনি, ইরান, লেবাননের উপর বোমা বর্ষণ করছে। অথচ বাংলাদেশ কি একবারও ভারতকে জিজ্ঞেস করেছে, আপনারা কেন ইসরায়েলকে অস্ত্র দিচ্ছেন? বাংলাদেশ কি ভারতের এই সার্বভৌম সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে বা কোনো প্রতিবাদ নিতে পাঠিয়েছে? না, বাংলাদেশ একটি শব্দ উচ্চারণ করেনি, কারণ ঢাকা জানে এটি ভারতের নিজস্ব পররাষ্ট্রনীতি। তাহলে শশী থারুরের কমিটি কোন মুখে বাংলাদেশকে প্রশ্ন করে? ভারতের যদি ইসরায়েলকে অস্ত্র দেওয়ার সার্বভৌম অধিকার থাকে, তবে বাংলাদেশেরও পূর্ণ অধিকার রয়েছে তুরস্ক, চীন বা পাকিস্তানের সাথে নিজেদের প্রতিরক্ষা সম্পর্ক মজবুত করার। কূটনীতিতে এটি হলো সমমর্যাদার আচরণ। তুমি যদি আমার বিষয়ে নাক না গলাও, তবে আমি তোমার বিষয়ে কথা বলবো না। রাত বাড়ছে। সাউথ ব্লকের সেই কনফারেন্স রুমের বাতাস এখন বেশ ভারী। এসির ঠান্ডা হাওয়া সত্ত্বেও উপস্থিত অনেকের কপালে ঘাম জমছে। শশী থারুর তার ডেস্কে রাখা ফাইলটা সশব্দে বন্ধ করলেন। তিনি বুঝতে পারছেন তার হাতের মুঠো থেকে বালে গলে যাওয়ার মতো করে ঢাকা বেরিয়ে গেছে। যে দেশটিকে তারা একদিন নিজেদের স্যাটেলাইট ভেবেছিল, সেই দেশটি আজ চীন, পাকিস্তান আর তুরস্কের সামরিক প্রযুক্তিতে বলিয়ান হয়ে এক নতুন দুর্গ গড়ে তুলছে। অন্যদিকে ঢাকার আকাশে তখন এক অদ্ভুত প্রশান্তি। ঘূর্ণিঝড় বিমান বাহিনীর ঘাঁটিতে হাই সিকিউরিটি জোনের ভেতরে হলুদ আলো চলছে। রানওয়ের উপর দাঁড়িয়ে আছে বিশাল ডার্ক হ্যাঙ্গার। রাডারের স্ক্রিনে স্ক্যান হচ্ছে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ আকাশ আর লালমনিরহাটের সীমান্ত। ঢাকা থেকে একটি এনক্রিপ্টেড মেসেজ সেন্ড হলো বেইজিং এবং আঙ্কারার ঠিকানায়। মেসেজে খুব বেশি কিছু লেখা নেই, শুধু লেখা, দ্য স্কাই ইজ ক্লিয়ার, প্রসিড উইথ ফেজ 2। দাবার বোর্ডে রাজা, মন্ত্রী, গজ সব সাজানো শেষ, কিন্তু ঘুচিগুলো আর সাউথ ব্লকের হাতে নেই। ঢাকা এখন নিজেই এক মাস্টার মাইন্ড প্লেয়ার। একদিকে চীনের প্রাচীর, অন্যদিকে তুরস্কের ড্রোন। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে বাংলাদেশ আজ এক নতুন অজেয় দুর্গ গড়ে তুলছে। ভোরের আকাশ একটু একটু করে ফর্সা হচ্ছে, কিন্তু এই ভোর কোনো শান্তির বার্তা নিয়ে আসছে না। এটি এমন এক স্নায়ু যুদ্ধের সূচনা, যেখানে পরাশক্তির অহংকার আর একটি উদীয়মান স্বাধীন দেশের সামরিক কূটনীতির মাঝে এক চূড়ান্ত স্নায়ুর লড়াই হতে যাচ্ছে। ভারত হয়তো এখনো চেষ্টা করবে তাদের দাদাগিরি ফলানোর, কিন্তু তারা জানে লালমনিরহাটের ওই আপগ্রেড হওয়ার রানওয়ে থেকে যে কোনো মুহূর্তে টানা মেলতে পারে এমন এক সামরিক ড্রাগন, যা তাদের সমস্ত হিসাব টিকাশ পাল্টে দেবে।